ভীষণই দুঃখজনক ঘটনা ঘটে গেল কাশ্মীরে, যা আমরা সারা ভারতবর্ষ মানুষেরা দেখেছি এবং ভীষণভাবে আক্রোশে ফুঁসে উঠেছি। তো আমার জিজ্ঞাসা এখানেই, ঘটে গেল না ঘটানো হলো? যা কিছু ঘটছে আমাদের চোখে দেখে মনে হয় যেন এগুলো ঘটনা মাত্র, যেন এগুলো ঘটছে। কিন্তু আমরা একটু আজকে প্রশ্ন করবো গভীরভাবে, এর পেছনে কারণটি কি আছে। তো কদিন আগে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জ্বলেছিল। তার ছিল ইস্যু হিন্দু মুসলিমের ভেতরে চরম সংঘর্ষ, বাড়িঘর জ্বলছে, মানুষ মারা যাচ্ছে। আমরা ওখানে প্রত্যেকে ভেবেছিলাম এ হচ্ছে ওয়াক অফ বিল নিয়ে সমস্যা। আমরা সেখানে দেখেছি যে ওয়াক অফ বিলের হয়তো তার জন্যই, তার যে প্রতিবাদ, তার জন্য এমন একটি আকার ওখানে নিয়ে এসছে। কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য আগে কি প্রতিবাদ দেখেনি? তো প্রতিবাদের রূপ কি এমন হয়? তাহলে এমন কি সত্যিকারের হয়েছিল, নাকি এমন করে ঘটানো হলো? আজকের ভিডিওতে সেটাই আমরা জানবো। এখানে আমরা 4টে পয়েন্টের কথা উল্লেখ করব, 1, 2, 3, 4 করে। যেগুলো আমার চারপাশে ঘটছে সব যে আসলে ঘটছে এমনটা নয়। সম্প্রতি ঘটে গেল বাংলাদেশে ছাত্র আন্দোলন। লোকেরা কি ভাবলো? এটা বুঝি ছাত্র আন্দোলন। তার নেপথ্য কারণটি কি ছিল? অন্য কিছু। এক মানুষ, সাদা চামড়ার মানুষ, তিনি এসে, তখনকার যে ছিলেন প্রধানমন্ত্রী, তাকে দাবি জানিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপ। তিনি রাজি হননি। তিনি তাকে বলেছিলেন যে আমাকে ওই সেন্ট মার্টিন দ্বীপটি দিয়ে দিন, এরপর আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা ইলেকশন করুন, ক্ষমতায় থাকুন। কিন্তু শেখ হাসিনা ওটি মেনে নেননি। তখন থেকে খেলা শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে আধুনিক যুগ, এখনকার দিনে তো অপছন্দ করলেই তাকে হঠাৎ করে সরানো যায় না, তার কিছু প্রসেস আছে। তো এখনকার দিনগুলো চলছে হচ্ছে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, কিভাবে অন্যকে আটকানো যায়, অন্যের উন্নতি আটকানো যায়। তো কালক্রমে আমরা কি দেখলাম, সেটি আসলে ঘটেনি, ঘটানো হয়েছিল। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি আমাদের এখানে সাম্প্রতিক ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদের ঘটনা, এটা কি ঘটলো নাকি ঘটানো হলো? আপাতভাবে যেন ঘটেছে, যেন আন্দোলন হচ্ছে বলে সবাই উত্তপ্ত, তাই এমন ঘটছে। আসলে এই যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে আছে অনেক বড় জিও পলিটিক্যাল ইস্যু। এগুলি দেশের অভ্যন্তরে নয়। আর এই ধরনের ঘটনাগুলো যে দেশে ঘটছে, যে অঞ্চলে ঘটছে, সেখানকার 90% মানুষ জানেই না যে এই ঘটনা আদৌ ঘটতে চলেছে। কোনো আন্দাজ থাকে না আগে থেকে। এবার আসি বর্তমান বিশ্বে কি ঘটছে। এখানে এক দেশের সঙ্গে অন্য দেশের সমীকরণটি কীরকম, এটা আমাকে বুঝতে হবে। সম্প্রতি, খুব সম্প্রতি, আমেরিকা চীনের ওপরে তার ট্যারিফ রেট বাড়িয়েছে 250%। এটা আমাকে একটুখানি বুঝতে হবে। আমরা লেখাপড়ার আগে একটুখানি বুঝবো ব্যাপারটা আসলে কি। ধরো কোনো একজন ব্যবসায়ী অন্য দেশে, জার্মানি হোক, জাপান হোক, সুইজারল্যান্ড হোক, যে কোনো দেশের হোক, সে হয়তো তার গাড়ি তৈরি করার জন্য জায়গা বেছে নিয়েছে চীনকে। কী জন্য? না সেখানে হয়তো শ্রমিক সস্তায় পাওয়া যায়, ভালো আছে, ওখানে টেকনোলজি আছে, এনভায়রনমেন্ট ভালো, সে বেছে নিয়েছে চীনকে। এবার আমেরিকা করলো কি, তার উপরে ট্যাক্স লাগালো 250%। অর্থাৎ সিম্পল বক্তব্য, তুমি ওখানে গাড়ি করছো, বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু সেই গাড়ি যখন তুমি আমেরিকায় বিক্রি করতে আসবে, তার উপরে ট্যাক্স লাগবে 250%। অর্থাৎ সহজ বাংলায়, যে গাড়ির দাম হয়তো 20 লাখ টাকা অন্যান্য দেশে বিক্রি হবে, সেটি আমেরিকায় ঢুকে বিক্রি হবে 70 লাখ টাকায়। এবার 20 লাখ টাকার গাড়ি 70 লাখে কোন মানুষ কিনবে? খুব স্বাভাবিক, তখন সেই ব্যবসায়ী চাইবে চীনকে ছেড়ে দিতে। অর্থাৎ সে তখন খুঁজবে অন্য কোনো দেশকে। ঠিক সেমভাবে, অর্থাৎ যে দেশে অনেক বেশি জনসংখ্যা আছে, অনেক স্কিল্ড লেবার পাওয়া যাবে অতি সহজে, যেখানে এনভায়রনমেন্ট ভালো, এমন জায়গা খুঁজবে। এবং জানবে আগামী 1 বছরের মধ্যে চীন থেকে প্রচুর কোম্পানি, প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট বাইরে বেরিয়ে আসবে এই উচ্চ হারে ট্যারিফের জন্য। এবং তারা খুঁজবে একটি বিকল্প দেশ, এমন দেশ যেই দেশে একই সঙ্গে থাকবে প্রচুর স্কিল্ড লেবার, দক্ষ শ্রমিক। এটি কোন দেশ হওয়া সম্ভব? অবশ্যই তাদের পছন্দ হবে, প্রথম পছন্দ হবে
চীনের পার্শ্ববর্তী অঞ্চল, ভারতবর্ষ আমাদের দেশ। তাহলে আজকে যদি এই ধরনের শয়ে শয়ে কোম্পানি আমাদের ভারতবর্ষে এসে পড়েই, তাহলে ভারতের অবস্থা কেমন হবে? অর্থাৎ ভারতবর্ষ ব্যবসায় শিল্পে অনেক এগিয়ে যাবে, ভারতে অনেক বিদেশি কোম্পানির আসবে, অনেক মানুষের চাকরি হবে, অনেক মানুষের জীবিকা হবে, অনেক মানুষের উপার্জন বাড়বে, হাতে অর্থের যোগান বাড়বে। এতে করে কি হবে? দেশ সম্পদশালী হয়ে উঠবে। এবার কোন মানুষ বা কোন দেশ চায় না যে আমাদের দেশ সম্পদশালী হয়ে উঠুক, আমাদের দেশে উন্নতি হোক? এমন দেশ আছে যারা চায় না যে ভারতবর্ষ উন্নতি হোক, ভারতবর্ষ আরও ভালো হয়ে উঠুক। অর্থাৎ এই যে তোমরা দেখলে এই চক্রান্তগুলো, এগুলো আসলে সেই বিদেশি রাষ্ট্রের ইঙ্গিতেই হচ্ছে। যে ব্যবসায়ীরা চীন ছেড়ে ভারতে আসবে, শুধু জমি থাকলে পরে তো এখানে হবে না, দেখতে হবে সেখানকার পরিবেশটা কেমন, অর্থাৎ সেই দেশের ইমেজ কেমন। ইমেজ এখানে একটি বড় প্রশ্ন। সেই ব্যবসায়ী যদি জানতে পারে যে ওই দেশের সব কিছুই ভালো, কিন্তু ওখানকার মানুষজনের অ্যাটিটিউড ভালো না, ওখানে খালি সংঘাত লেগে থাকে, ওখানে খালি দাঙ্গা হয়, মানুষজন ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, পথ অবরোধ করে দেয়, আগুন লাগিয়ে দেয়, তাহলে পরে আর কোনো বিদেশি লোক এখানে আসবে শিল্প করতে? আসবে না। অর্থাৎ যে ব্যক্তি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তার সম্পূর্ণ ইউনিট নিয়ে আসবে ইন্ডিয়াতে, যখন সে জানবে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে যখন তখন আঘাত, একে অন্যকে আঘাত করে ফেলে, যেখানে ধর্মের নামে মারামারি হয়, যেখানে ধর্মের নামে একে অন্যকে আঘাত করে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ঘরবাড়ি ভেঙে দেয়, তাহলে সেখানে সেই লোকটি আর আসবে না। অর্থাৎ সামগ্রিকভাবে সারা বিশ্বের সামনে ভারতবর্ষের ইমেজটি খারাপ হয়ে যায় এবং তার ফলে আর শিল্প এখানে আসবে না। তাহলে কোন দেশ চায় যে এমন, যে ভারতবর্ষকে এমন একটি অবস্থানে আমরা নিয়ে আসি যেখানে তারা এই সংঘাতে লিপ্ত হবে এবং তার বার্তা যাবে সারা বিশ্বে, ফলে কোনো দেশ আর এগিয়ে আসবে না। এবার তুমি দেখো, সবাই জানে যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ধর্মের নামে সবাইকে খুব সহজে লাগিয়ে দেওয়া যায় এবং সেই সূক্ষ্ম পথটাই বেছে নিয়েছে অন্যান্য দেশগুলো। এর পেছনে আছে অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশ, যারা কিনা এর মদত দিতে সাহায্য করছে, যে কীভাবে পেছন থেকে কলকাঠি নেড়ে ভারতবর্ষের মানুষদের মধ্যেই দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়। এখানে সাবধান থাকতে হবে আমাদেরকে। এখানে আমাদের নিজেদের পরিচয় হবে একটাই, আমরা ইন্ডিয়ান। আমরা কেউ হিন্দু নই, মুসলিম নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই, আমরা কোনো বিহারি নই, গুজরাটি নই, বাঙালি নই। একটাই আমাদের পরিচয় বিশ্বের সামনে, দ্যাট ইজ উই আর ইন্ডিয়ান। এই পরিচয় আমাদের এক হয়ে থাকতে হবে, তবেই সারা বিশ্বের সামনে আমাদের একটি ভালো ইমেজ তৈরি হবে এবং তবেই অন্যান্য দেশের বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের দেশে আসতে সাহস করবে। ইয়েস, একটা দেশ আছে ইন্ডিয়া, ওখানে খুব ভালো এনভায়রনমেন্ট শিল্পের জন্য। তাহলে এই যে আমাদের দেশের সমস্ত নাগরিকেরা যারা লড়াই করছে, ক্ষতি হচ্ছে কিন্তু তাদেরই। যদি আজকে শিল্প আসে আর যদি ভারত সমৃদ্ধ হয়ে ওঠে, তার লাভ কিন্তু সবাই পাবে, সেখানে কোনো ধর্ম থেকে লাভ ভাগ হবে না, তার উন্নতির ভাগ সবার কাছে আসবে সমানভাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। জানবে সমস্ত দেশের যারা এজেন্সিগুলো আছে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, যেমন ধরো ভারতের আমাদের আছে, আমেরিকার CIA আছে, ইসরায়েলের আছে মোসাদ, পাকিস্তানের আছে ISI, এরা কিন্তু সারা বছর নিজের দেশের ভালোর জন্য সারা বছর বিভিন্ন দেশে এরা কাজ করে চলেছে এবং এরা প্রত্যেকে একে অন্যের দেশের খবরাখবর জানে যে কোন দেশের কোনখানে শক্তি, কোনখানে দুর্বলতা। তাহলে বিদেশি রাষ্ট্রগুলি যারা আমাদের ভালো চায় না, তারা আমাদের দুর্বল জায়গাটাকে বেছে নিচ্ছে এবং ওখানে টার্গেট করছে, যাতে আমরা ধর্মের নামে একে অন্যকে আঘাত করে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি এবং আমরাই আমাদের ইমেজটাকে একটা খারাপ জায়গাতে নিয়ে যাই। সেকেন্ড যে পয়েন্টটি বলবো ওটি হচ্ছে বার্ন ইন্ডিয়া, অর্থাৎ ভারতকে জ্বালিয়ে দাও। এই ধরনের একটি প্রকল্প আছে অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, তারা চায় ভারতকে ধ্বংস করতে। সম্ভব নয়, ওটা সম্ভব নয়, ওটা খালি কল্পনা। পাকিস্তানের ISI যাচ্ছে বাংলাদেশে কি জন্য? সিম্পল কোনো কারণে, চা খেতে? একদমই নয়। সেখানে হচ্ছে গোপন বৈঠক, সেই বৈঠকে উঠে আসছে কীভাবে ভারত মতো দেশকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া যায় ওদের নিজেদের ভেতরেই লড়াই বাঁধিয়ে দিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে প্রচুর ওদের আসামিকে, যারা জেলের জঙ্গি ছিল এতকালীন, যারা জেলে এতদিন বন্দী ছিল, ওদেরকে মুক্ত করে দিয়েছে এবং মুক্ত করে ওরা চেষ্টা করছে ISI এর মদতে তাদেরকে ভারতে পাঠাতে। অর্থাৎ ঠিক পশ্চিমবঙ্গের যে জেলাগুলো, ভারতবর্ষের যে জেলাগুলো, অন্যান্য রাজ্যের যে জেলাগুলো
বাংলাদেশ লাগোয়া ওরা চাচ্ছে সে সমস্ত অঞ্চলগুলোতে মুসলিম অনুপ্রবেশ ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ একটি বাফার জোন তৈরি করা। সেখানে মুসলিমদের ঢুকিয়ে দাও সেই সব জেলাগুলোতে, যেমন আমাদের উত্তর দিকে ওপাশ থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলোতে প্রচুর পরিমাণে মুসলিম অনুপ্রবেশ ঘটেছে অতীতে বাংলাদেশ থেকে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতে আরেকটি সমস্যা আছে যে বহু জায়গাতে ভারত বাংলাদেশের ভেতরে কোনো কাঁটাতার নেই। এমনিতে আমরা জানি যে ভারত বাংলাদেশের ভেতরে প্রায় 4096 কিলোমিটার আছে বর্ডার, যার প্রায় বেশিরভাগটাই কাঁটাতারে ঘেরা আছে, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এর মধ্যে আছে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আসাম, পশ্চিমবঙ্গ। এই সমস্ত রাজ্যগুলির সীমান্ত এলাকাতে কিছু ঘরবাড়ি আছে, কিছু চাষের জমি আছে, সেগুলো সীমানার এতই ধারে ধারে যে ওখানে আর কাঁটাতার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এছাড়াও কিছু অঞ্চলে আছে নদী আছে, জলাশয়, যেখানে আর কাঁটাতার দেওয়া সম্ভব নয়। যেমন আমাদের হুগলি নদীর আশেপাশে পশ্চিমবঙ্গের দিকটাতে, মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে, তারপরে নদীভিত্তিক সীমান্তে, এই সমস্ত অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত কাঁটাতার দিয়ে হয়ে ওঠেনি। ফলে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ওদের পক্ষে অনুপ্রবেশের খুব একটি সহজ জায়গা। এর সঙ্গে আছে সুন্দরবন অঞ্চল, সেখানেও কিন্তু কাঁটাতার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের একটা খুব সহজ একটি পথ। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের দেশে আছে কিছু অর্থলোভী মানুষজন, যারা সেই সমস্ত অনুপ্রবেশ করা মানুষদের টাকার বিনিময়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দেয় 2000, 4000, 5000, 10,000 টাকাতে। তো এই সমস্ত মানুষগুলো বুঝছে না যে আজকের এই সামান্য টাকার বিনিময়ে আমি একটা দেশদ্রোহীকে আমি আমার রাজ্যে বা দেশে বসবাস করার অনুমতি দিয়ে দিলাম। এটা হওয়ার কথা ছিল না। তাহলে আমাদের ক্ষেত্রে অনেক বেশি সাবধান হওয়া উচিত যে আমরা কোন মানুষটিকে শুধু অর্থের বিনিময়ে আমাদের দেশে এত বড় ক্ষতি করছি। 3 নম্বরে আমি এখানে বলবো অবশ্যই সোশ্যাল মিডিয়া। এখানে সোশ্যাল মিডিয়া খুব বড় একটি ভূমিকা নিচ্ছে। আমরা এখানে বুঝতে পারি না কোন মানুষটি আসলে কে, অর্থাৎ তার প্রকৃত পরিচয় কি বোঝা যায় না। আইএসআই এর মদতে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ ঢুকে আছে, বহু জঙ্গি ঢুকে আছে, যারা হিন্দু নাম নিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বসে আছে। বোঝার উপায় নেই ওই মানুষটি অরিজিনালি কি, অ্যাকাউন্টে ওইভাবেই বানানো, এবং সে হিন্দু হয়ে সেজে মুসলিমদের অকথ্য গালাগালি দিচ্ছে ইচ্ছে করে, অর্থাৎ মুসলিমদের উস্কাচ্ছে। সে আসলে মুসলিম নিজেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়ে সে মুসলিমদেরকেই অকথ্য ভাষায় আক্রমণ করছে, যার ফলে মুসলিমদের উত্ত্যক্ত করছে, যারা আবার হিন্দুদের উপরে আক্রমণ করতে এগিয়ে আসে। ফলে এই যে ধরনের চক্র, এটা কিন্তু বুঝতে হবে। আমরা দেশের মধ্যে যদি আমাদের ভেতরেই সংঘাত তৈরি করি, তাহলে দেশ আগে যাবে কেমন করে? অবশ্যই এই ধরনের অ্যাকাউন্টগুলোর সঙ্গে এখন থেকে আধার কার্ড যুক্ত হওয়াটা বাধ্যতামূলক হওয়া উচিত, যাতে করে অন্তত মানুষগুলো একটা প্রকৃত পরিচয় জানা যায়। সে হয়তো অন্য কোনো দেশে বসে আছে, কিন্তু সে তৈরি করেছে এমন একটি আইডি, হিন্দুর আইডি। সে হয়তো বলছে লিভস ইন কলকাতা, লিভস ইন কৃষ্ণনগর, লিভস ইন মালদা, লিভস ইন মুর্শিদাবাদ ইত্যাদি, এবং লিখে সে ওখান থেকে মুসলিমদের অ্যাটাক করছে হিন্দু সেজেই, অর্থাৎ যাতে করে কিনা মুসলিম হিন্দুদের উপরে খেপে ওঠে। এই যে ভুল বার্তাগুলো দেওয়া হয় সামাজিক মাধ্যমে, এটি আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমরা এই জায়গাতে একে অন্যকে আক্রমণ না করি। এখন হিংসা ছড়ানোর একটা বড় জায়গা হচ্ছে এই সমাজ মাধ্যম। এরপরে আছে চিকেন নেক। ভারতবর্ষের চিকেন নেক তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের শিলিগুড়ি করিডর, অর্থাৎ একটি সরু অঞ্চল, প্রায় 20 থেকে 25 কিমি চওড়া একটি জায়গা, যে জায়গাটির সাথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের উত্তর পূর্বের বাকি রাজ্যগুলো যোগাযোগ হয়। ফলে এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তাদের যে জনতা, যে উন্মত্ত জনতা, তাদের বক্তব্যে আমরা জেনেছি ওদের এই চিকেন নেক নিয়ে খুব বেশি আগ্রহ, যেন এটিকে আক্রমণ করতে পারলেই যেন ভারতবর্ষকে দুভাগ করে দেওয়া সম্ভব নয়। এত সহজে সম্ভব নয়। ওখানে আমাদের আর্মিরা ওখানে আছে, আমাদের বিএসএফরা আছে, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আছে। অত সহজে সম্ভব নয়। এসব স্বপ্ন খালি স্বপ্নই থেকে যাবে। এর সঙ্গে আরেকটি ব্যাপার যুক্ত হয়েছে, যেটি আমাদের একেবারে রাজ্যের বিষয়, ওটি হচ্ছে এসএসসি নিয়ে আন্দোলন। তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি নিয়ে একটি সিস্টেমেটিক ফ্রড হয়েছে আমাদের রাজ্য জুড়ে, এবং এখানে আমাদের রাজ্যের অনেক নামি দামি মানুষেরা যুক্ত আছেন। ফলে তারা অবশ্যই চাইবেন যে বর্তমানে তাদের এই এসএসসির ব্যাপারটার সমস্ত কিছু অন্যদিকে ঘুরে যাক। ফলে তারাও চাইবেন যে সমস্ত আন্দোলনের দিকটা অন্যদিকে সরে যাক, সমস্ত মিডিয়া অন্যদিকে
কভার করা শুরু করুক, অন্তত যাতে অন্তত কিছুদিন তারা একটু রেহাই পান। রেহাই পাওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না, খুব অচিরেই সব কিছু প্রকাশ্যে আসবে। আর এসবের সঙ্গেই আমাদের কাশ্মীরে ঘটে গেল একটি হত্যাকাণ্ড, যেটা খুবই মর্মান্তিক। তোমরা দেখেছো সেখানে যে সদ্য বিবাহিত দম্পতিরা, যাদের কোনো অপরাধ নেই, যারা ওখানে ছুটি কাটাতে গেছেন একেবারে নিরস্ত্র অবস্থায়, ওখানে স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে এসছেন কিছু পাকিস্তানি জঙ্গিরা, যারা অবলীলায় নির্বিচারে এই হত্যাকাণ্ড চালিয়ে গেলেন। এবং শুধু তাই নয়, সেখানে আবার ধর্মের জিগির তুলে, অর্থাৎ বেছে বেছে যেন হিন্দুদেরকে আমরা মারবো এই টার্গেট নিয়ে, এবং সেখানে প্রতিটি পরিবার থেকে একজন করে করে মেরে দিয়ে বাকিদেরকে আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ এটাই উদ্দেশ্য যে গিয়ে যেন সে বলতে পারে এমনটা যে ওখানে কিন্তু বেছে বেছে ধর্ম দেখে মারা হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে ঘুরপথে আবার সেই ধর্মের উস্কানি দেওয়া। তাহলে এখানে একটি ফুল চক্রান্ত, যে সবাই জানে যে ভারতবর্ষ এমন একটি জায়গা যেখানে ধর্মের নামে মানুষকে উস্কে তোলা অতি সহজে সক্ষম। ফলে এই পথটাই কিন্তু নিচ্ছে অন্যান্য দেশগুলো। ফলে এই সময়টাতে আমাদের প্রত্যেকে থাকতে হবে একেবারে ইউনিট ভাবে, যে আমরা প্রত্যেকে ইন্ডিয়ান। এখানে আমরা কখনোই একে অন্যকে আঘাত করব না। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ানদের লড়াই থাকবে অবশ্যই জঙ্গিদের বিরুদ্ধে। সেখানে আমরা আমাদের সহনাগরিকদের ওপরে আক্রমণ করব না কখনোই। সেও ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়ান। ফলে ইন্ডিয়ানরা আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এবং আমরা আমাদের যাবতীয় সন্ত্রাসের মোকাবিলা অবশ্যই করবো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো তিনি পদক্ষেপ নিয়েছেন যে কিভাবে পাকিস্তানকে আস্তে আস্তে শায়েস্ত করা যায়, কিভাবে তাকে আন্তর্জাতিক মহলে চাপে রাখা যায়, কিভাবে ওটিকে আস্তে আস্তে শেষ করে দেওয়া যায়। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসবো। আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি নিয়ে আসবো যে ভারতবর্ষ থেকে ঠিক কোন কোন স্টেপগুলো নেওয়া হলো পাকিস্তানকে চাপে রাখার জন্য।